বালু চরে স্বপ্ন আমার হারিয়ে গেছে বেদনা বালু চরে কত স্মৃতি কত ব্যথা কত স্মৃতি কত কথা কেবল মনে পড়ে স্বপ্ন আমার হারিয়ে গেছে বেদনা বালু চরে কি মা তোর চোখে জল, তুই কাঁদছিস? কাঁদিস না রে মা, কাঁদিস না। ওরে তোর ওই বুড়ো ছেলেটার কাছে তোর চোখের জলের যে অনেক দাম। আকাশ ভরা বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে, আর ধরিত্রী মা সেই কান্নাকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। তুই যে আমাদের সেই মা, তোর যে এখন অনেক দায়িত্ব। কাকা বাবু, কৌরবদের সবাই লাঞ্ছিত হওয়ার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি, বরং প্রতিজ্ঞা করেছিল। তোকে যে প্রতিজ্ঞা করতে হবে ফুলকি। আমি পারবো না কাকা বাবু, আমি পারবো না। ওরে হ্যাঁ কাকা বাবু, আমার জীবনের সাদা খাতার পাতাটা একটু একটু করে ভুলে ভরে যাচ্ছে। আজ মনে হচ্ছে কাদের জন্য আমি লড়াই করতে মাঠে নেমেছিলাম, একদল কাপুরুষের জন্য। ওই জানোয়ারটা আমাকে যতখানি আঘাত দিয়েছে, তার থেকে অনেক বেশি আঘাত দিয়েছে গ্রামের এই মানুষগুলো, যারা তাকে দেখলো একটা সভ্যতার ধ্বংস। ওদের দোষ নেই রে মা, প্রাণের ভয়ে ওরা বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ওদের সত্তা। ওই নিতাইয়ের ঘটনাটা দেখলি না? ওই বাড়িটার মধ্যে যারা থাকতো তাদের অত্যাচারে সারা গ্রামের মানুষ মুখ বুজে সহ্য করত, কিন্তু একদিন সকালে পাল্টে গেল নিতাইয়ের চেহারা। প্রতিবাদে ঝোল শুনল নোংরা রাজনীতির লড়াই। কিন্তু ওরা ভয় পায় বলেই তো ওই জানোয়ারগুলো ওদের ভয় দেখার সুযোগ পায় কাকা। এই কথা ওরাও জানে, তবু প্রতিবাদ করতে পারে না। তার কারণ এই সিংহভাগ মানুষের জমি ওই বিলাস বর্মনের কাছে বন্ধক দেওয়া আছে, তাই জমি হারাবার ভয়ে ওরা কোনো কথা বলতে পারছে না। কিন্তু এবার সকলে বলবে, তুই একবার হুঙ্কার ছাড় মা, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে ওই বারুদের স্তর। বাবা না, যা হবার তা তো হয়ে গেছে। আমি আর ফুলকির নতুন করে কোনো বিপদ চাই না। এসব কি ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমি প্রথম দিনই ওকে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। ন্যায়ের পথে চলতে গিয়ে তুমি কি আমার কথাটা একটি বারের জন্য ভাববে না? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনাটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। বাবা, আমি ফুলকিকে নিয়ে কলকাতায় চলে যাব। বিশ্বাস করো, সেখানে গিয়ে আমি তোমাকে সুখে শান্তিতে রাখতে পারবো। কিন্তু আমার পক্ষে সেটা যে সম্ভব নয় ফুলকি। হ্যাঁ কাকা বাবু, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি সত্যি আপনাদের ভীষণ ভালোবাসি, কিন্তু আমি চাই না এই গ্রামের মানুষ আপনার দিকে আঙুল বাড়িয়ে বলুক আপনি একটা ধর্ষিতা মেয়ের শ্বশুর মশাই। আমি চাই না সিদ্ধার্থর দিকে কেউ আঙুল তুলে বলুক একটা কলঙ্কিনী মেয়ের স্বামী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে আমি করব না। পাগলের মতো কি বলছিস তুই?
তোকে বৌমা করে এই বাড়িতে পাকাপাকি ভাবে আনবো বলে আমি যে সব আয়োজন শেষ করে ফেলেছি মা। কিন্তু কাকা বাবু, আপনার আয়োজনের সাথে সাথে আমি যে শেষ হয়ে গেছি। কে বলেছে তুমি শেষ হয়ে গেছো? তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দয়া করে তুমি তোমার সিদ্ধান্তটাকে বদলে ফেলো। সিদ্ধান্ত, আমি জানি, আমি জানি হ্যাঁ। নিজের হাতে তুমি যে ঝাড়বাতিটা জ্বেলেছিলে সেটা নিজের হাতে নিভিয়ে দিতে তোমার ভীষণ কষ্ট হবে। এও জানি এ বিয়ে না হলে তুমি ঝড়ের মুখে পড়া গাছের ডালের মতো ভেঙে পড়বে। তবু আমি বলছি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। শুধুমাত্র নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য আমি সিদ্ধান্ত বদল করতে পারবো না, বরং দিল বদলের জন্য আমি প্রতিশোধের আগুন জ্বালবো, আগুন। আমিও তো তাই চাই রে মা, আমিও তো চাই যে শয়তান তোর ক্ষতি করেছে তুই নিজের হাতে তাকে শাস্তি দে। আসতে পারে, এসে তো পড়েছেন, তাই প্রশ্নটা করতে আমি বাধ্য হচ্ছি। কেন এসেছেন এখানে? মজা দেখতে? উত্তেজিত হবেন না ও সঞ্জীব বাবু, উত্তেজিত হবেন না। আসলে ওই তিস্তা দেবী বিলাস বর্মনের নামে থানায় একটা এফআইআর করেছে। আরে সেই ব্যাপারটা একটু খোঁজ খবর নিতে হলাম। আচ্ছা ফুলিকি কে আছে? ফুলিকি? আপনার কি ভুলে যাবার রোগ আছে? হ্যাঁ তা একটু আছে। ইমিডিয়েট ডাক্তার দেখান, না হলে কোনোদিন হয়তো ভুল করে বইয়ের বদলে নিজের মেয়ের সঙ্গেই রাত কাটিয়ে ফেলবেন। যে কথা বাদ দিয়ে যে কথা জিজ্ঞেস করছি সেটাই বলুন, কারণ ব্যাপারটা নিয়ে আমাকে একটু ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা আপনি ফুলকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনি বলুন তো, ওই বিলাস বাবু যখন আপনাকে ধর্ষণ করেছিল তখন কোথায় কোথায় হাত দিয়েছিল? একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি শেখে নিতেছি। আরে রাগ করবেন না, রাগ করবেন না সিদ্ধার্থ বাবু, ডিটেলসটা না জানালে আমি কেসটা সাজাবো কি করে? আচ্ছা আপনি যখন প্রথম ফুলকিকে বাড়িতে নিয়ে এলেন তখন ফুলকি কিছু পড়েছিল নাকি একেবারে? গেট আউট! আই সে গেট আউট! আরে পুলিশের কাছে বাধা দেবে না, পুলিশের কাছে বাধা দেবে না। আচ্ছা আপনি বলুন তো, আপনি যখন ওনাকে প্রথম দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? আপনার কথার উত্তর বিলাস দিতে- বাবু জোর করেছিল নাকি স্বেচ্ছায়? আপনার কথা উত্তর দিতে আমার ঘেন্না করছে। আরে না বললে আমি তদন্ত করব কি করে? আচ্ছা ওই তো ঠাকুমা রয়েছে, ঠাকুমাকে একবার জিজ্ঞেস করি। বলি ও ঠাকুমা, আপনি যখন ওনাকে প্রথম দেখলেন তখন ওনার শরীরে কোথায় কোথায় রক্ত লেগেছিল? আর একটা বাজে কথা বললে তোকে আমি না ওই রান্নাঘর থেকে হাঁসপুটি নিয়ে গলা কাটবো রে লাউটার বেটা। তখন বুঝবি এই বুড়ি পুরনো চালও ফাতে পারে। আমিও দেখবো, চলি। দাঁড়ান। এতক্ষণ ধরে আপনি আমাকে অনেক প্রশ্ন করলেন, এবার আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। শুনেছি আপনার বাড়িতে আপনার একটা অল্প বয়সী মেয়ে আছে, তো আপনার সেই মেয়েকে প্রকাশ্য দিবালোকে যদি কেউ অসম্মান করে তাহলে কি আপনি আপনার মেয়েকে তদন্তর নামে প্রশ্নগুলো করতে পারতেন যেগুলো আপনি আমাকে করলেন? ফুলকি ধর্ষণ করবার সময় আসামি আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গায় হাত দিয়েছিল? ধর্ষণ হয়ে যাবার পর আপনার মেয়ে কি পড়েছিল? আসামির কাছে আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল কিনা? ধর্ষণ হয়ে যাবার পর আপনার মেয়ের শরীরের কোন কোন জায়গা থেকে রক্ত বেরিয়েছিল সেইগুলো লিখতে পারবেন তো আপনার ওই হাতে ধরা ডায়েরিটাতে? ফুলকি বড় বাবু, ঘুষের টাকার জন্য নিজের চরিত্র পোশাক তো আপনি বিক্রি করে দিয়েছেন। আর কতদিন এইভাবে আপনি ওদের চামচাবাজি করে যাবেন? একবারও ভেবে দেখছেন না যে মানুষটা নিজের বইয়ের গায়ে হাত দিতে পারে, যে কোনো সময় সে আপনার পেটেও লাথি মারতে পারে? ঠিক বলেছ অফিসার, আপনি যে পোশাকটা পরে রয়েছেন সেটা দুর্গা পূজা বা ঈদ উপলক্ষে কোনো বাজার থেকে কেনা পোশাক নয়। ওই পোশাকটা পরে আপনি স্টাইল করবেন, সমাজের বুকে ওই পোশাকটা অনেক সম্মান, তাহলে কেন ওই পোশাকের মর্যাদা আপনি ক্ষুণ্ণ করছেন? সঞ্জীব বাবু অনেক হয়েছে স্যার,
তদন্তের নামে এই প্রহসন আপনি বন্ধ করুন। আমি চাই না ফুলকিকে নিয়ে এই গ্রামের পাঁচ কথা বলুক। সিদ্ধার্থ, বড়বাবু, ঘুষের টাকার জন্য নিজের চরিত্র পোশাক তো বিক্রি করে দিয়েছেন। এবার সুযোগ পেলে কোনোদিন হয়তো নিজের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবেন। একটা ছবি দেবেন স্যার, বাঁধিয়ে রাখবো। পার্টি অফিসে বসে বড় বড় লেকচার সব নেতারাই দিতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে ভোট যুদ্ধ করে নেতা হওয়াটা আসলে কত কঠিন। চলি। আজ আপনাদের দিন, আপনারা বললেন, আমার যেদিন দিন আসবে সেদিন আমিও বলবো। অনেক হয়েছে ফুলকি, আর নয়। আজ বাড়িতে পুলিশ এসেছে, কাল পাড়া প্রতিবেশী এসে তোমাকে নিয়ে নানান কথা বলবে। তার চেয়ে চলো তুমি আমার সঙ্গে কলকাতায় চলে চলো। কলকাতা তো দূরের কথা, ওই বিলাস বর্মাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি গ্রাম ছেড়ে পাশের গ্রামও আমি যাব না। এই তো মা দুর্গার মতো কথা। হ্যাঁ, এবার অসুর নিধন যজ্ঞ শুরু হবে, মহিষাসুর বধ করতে যাবে দশভুজা দুর্গা। আমি যাই বরণডালা সাজাইতে যাই। ঠাম্মা, আমি আমার বৌমার মৃতদেহ দেখেছি, আমি নাথ বইয়ের মৃতদেহ দেখবো, তবু এক ফোঁটা আমি চোখের জল ফেলবো না। আর যদি বেঁচে আসিস তাহলে জিতে ফিরবি। আমি তোর কপালে বিজয় তিলক দেখতে চাই, বিজয় তিলক। তুই কোনো চিন্তা করিস না মা, আমি আজ এসপি সাহেবের কাছে যাব, সব ঘটনা খুলে বলবো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আপনি খুশি হয়েছেন তো কাকা বাবু? হ্যাঁ রে মা, খুব খুশি রে মা, খুব খুশি। দেখতে পাচ্ছিস না আমার দু চোখ দিয়ে খুশির কান্না বেরিয়ে আসছে। সবার তো সব স্বপ্ন পূরণ হয় না, আমিও জানবো রে মা, এবারে ঝাড়বাতিগুলো জ্বলাবার স্বপ্নটা আমার সার্থক হয়নি। তবু তো তুই জিতবি রে মা, তবু তো তুই জিতবি। আমি তাতেই খুশি রে মা, আমি তাতেই। বাহ, সবাই তোমাকে সাপোর্ট করে গেল, আমার কথা একজনও ভাবলো না। ভাববেই বা কেন বলো? আমি আসলে কে? এমন করে বলছি কেন সিদ্ধার্থ? তোমাকে কেউ না বুঝলো আমি তো বুঝি। বুঝোই যদি, তাহলে আমার ভবিষ্যৎ করার স্বপ্নটাকে তুমি এইভাবে ভেঙে দিচ্ছ কেন? বাসি ভুলে যে দেবতার পুজো হয় না ভুল সিদ্ধার্থ। ভুল, এ তোমার ভুল ধারণা। আমি শুধু তোমাকে চাই, তোমার ওই পিএসটাকে নয়। মানছি আমি স্বার্থপরের মতো শুধু আমার নিজের কথাটাই ভাবছি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, আমি আর ভালোবাসার কাছে লোভ, হিংসা, ক্ষোভ, দ্বন্দ্ব এসবের কোনো মানে নেই। আচ্ছা, আজ যে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, সেখানে গিয়ে যদি তোমার বড় কিছু বিপদ হয়, তাহলে যে আমি বাঁচবো না। আমি জানি সিদ্ধার্থ। জানোই যদি, তাহলে মানছো না কেন? কেন তুমি সব ভুলে ওই সমুদ্রের ঢেউয়ের মতো আমার বুকে সাঁতরে পড়ছো না? পাগলামি করো না সিদ্ধার্থ, পাগলামি করো না। আমি জানি এই বিয়ে না হলে তুমি ভীষণ ভেঙে পড়বে, তবু আমি বলছি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা আমার নেই, তাই বলতে বাধ্য হচ্ছি। জানি তোমার ভীষণ কষ্ট হবে, অনেক কাঁদবে। যদি পারো আমাকে তুমি ভুলে যাও সিদ্ধার্থ, আমাকে তুমি ভুলে যাও। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखा था आंसुओं की संग बह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया।
আসার সময় হয়ে গেছে। আজ আর অন্য কারোর কথাই নয়, আজ আমি তাকে নিজে এই নদী পাড়ে ডেকেছি। ওই বিলাস বর্মনের হাতে হাত রেখে আমি এতদিন যা পাপ করেছি, ওই ফুলকির হাতে হাত মিলিয়ে আমি সেই পাপের বোঝাটা একটু কমাতে চাই। আরে সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওই সাগরে পৌঁছাতে গেলে এই খালটাকে কে পার হতে হবে? এ কি, আপনাকে তো ঠিক চিনলাম না। আরে গড আল্লাহ ভগবান, চেনার কথাও নয়। আমি হচ্ছে গিয়ে নকল হনুমান। আসল হনুমান রামচন্দ্রের জন্য জীবন দিতে রাজি ছিল, আর এই নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে। আরে আপনি তো ভারী মজার কথা বলেন। তা আপনার সীতাটি কে? ওই ফুলকি দিদিমণি। আগের দিন আপনার করা ফোন পেয়ে ফুলকি দিদিমণি বিপদ হয়েছিল, তাই আজকে ওনাকে আমি একা ছাড়িনি, সঙ্গে এই নকল হনুমান আমি সঙ্গে এসেছি। সেই দিনের জন্য সত্যি আমি খুব অনুতপ্ত। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আমি সেদিন বাঁচাতে পারিনি, আসলে ওই বিলাস বর্মনের জন্যই। গড আল্লাহ ভগবান, ওই ওই ঢ্যামনাটা না মুখে আনবেন না। তককে আছি, যদি কোনোদিন সুযোগ পাই ওর হাগা মোতা আমি সব বন্ধ করে দেব। আমিও তাই চাই, ওই শয়তানটা আমাকেও। হ্যাঁ বলেন কি? আপনাকেও? ওই শয়তানের কি এছাড়া কোনো দ্বিতীয় কাজ নেই? এখন বলুন, এখানে কেন ফুলকি দিদিকে ডেকে পাঠিয়েছেন? একটা অতীতের ইতিহাস জানাবো বলে। কি সে অতীত ইতিহাস? ফুলকি আর সজলবাবু এখনো জানে না যে আজ থেকে 20 বছর আগে ওর মা বাবাকে বিষ খাইয়ে খুন করেছে ওই বিলাস বর্মন। না নয়, হ্যাঁ ফুলকি, তখন তুমি খুব ছোট ছিলে, তাই হয়তো তোমার সে কথা মনে নেই, কিন্তু আমি তো জানি এর জন্য দায়ী ওই বিলাস বর্মন। আগে বলেননি কেন? বলতে পারিনি ওই বিলাস বর্মনের ভয়ে, কারণ এতদিন আমাকে খুন করবার ভয় দেখি আমাকে থামিয়ে রেখেছিল। তাহলে আজই বা বললে কেন? পারলাম না ফুলকি, পারলাম না। আমি আমার নিজের বিবেকের কাছে হেরে গেলাম। তুমি বিশ্বাস করো ফুলকি, ওই বিলাস বর্মন এতদিন আমাকে কাঠের পুতুলের মতো নাচিয়ে গেছে। তাই তোমার মতো একটা সরল মেয়ের এরকম ক্ষতি করা দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। কিরে দাদা, এবার বুঝতে পারলি তো তোর বিলাসদা কত বড় ভগবান? ভুল করেছি রে বোন, ভুল করেছি। তুই জেনে কত ভাগ্য, দাদাকে ক্ষমা করে দে রে বোন, ক্ষমা করে দে। সজলদাকে ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুল করার জন্য ওই শয়তানটাকে কোনোদিন ক্ষমা করবে না। চিন্তা করিস না প্রশান্ত, ওকে আমি ছাড়বো না। না দাদা না, ও আমার শিকার, তোরা কেউ কিছু করবি না, যা করার আমি করব। ওই শয়তানটা অধিকারীকে খুন করেছে, তার সমস্ত প্রমাণ এবং সাক্ষী আমি। প্রয়োজন হলে ওই আদালতে গিয়ে ওই বিলাস বর্মনের বিরুদ্ধে সাক্ষী দেব আমি। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। এতদিন বিলাস বর্মন বৃষ্টি দেখেছে, এবারও বন্যা দেখবে। আমার এমন একজন চাই যাকে বিলাস বর্মন চেনে না। আমাকে চেনে না? বলো ফুলকি দিদিমণি, বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ, সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি, তুমি যার ছদ্মবেশে বলবে আমি তার ছদ্মবেশে ওই শয়তানটার কাছে হাজির হব। তুমি সত্যি বলছো বিলাস বর্মন তোমাকে চেনে না? না, আমাকে চেনে না। বলুন আমাকে কি করতে হবে? না, কোনো ছদ্মবেশে নয়, তুমি যাবে সাধারণ ভাবে। আর কি কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দেব। কবে যাব? কাল। কাল তো রবিবার, কাল তো ওই বাড়িতে থাকে না। জানি, থাকবে বাগান বাড়িতে, আর সেই বাগান বাড়ির ঠিকানা দেব আমি। কাল থেকে ওই বিলাস বর্মন চরকি নাচবে। ও এতদিন হাতে শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপ দেখেছে, এবার হাতে খড়গ নেওয়া মা কালীর রূপ দেখবে। ওই শয়তানটা আমাকে যত বড় আঘাত দিয়েছে, তার থেকে বেশি আঘাত দেব ওর শান্তিতে। ওই জানোয়ারটা এতদিন ধরে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এসেছে, যে হাত দিয়ে মেয়েদের ছিনিমিনি খেলেছে, সেই হাত দুটো ওর শরীর থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো। ও আমার বাবা মার বিশ্বাসে বিষ ঢেলেছে, আমি ঠিক সেইভাবে ওর শান্তিতে আমি বিষ ঢালবো। ওই বিলাস বর্মনকে আমি এমন করে মারবো যা দেখে কোনো মানুষ আর বিলাস বর্মন হয়ে জন্ম নিতে ভয় পায়। আমি নৈরাজ্যের সম্রাটকে ওই মনুষ্যতে হাড়ি কাটে বলি দেব। আমি ও রক্তে বিজয় তিলকে এঁকে যাব ঠাম্মার কাছে। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। ও
অসুর নিধন যজ্ঞ। আরে যতই তুমি ত্রিশূল হাতে মহিষাসুর বদের যজ্ঞ করো ডালিং, এই ভগবানপুরে না শুধু আমি থাকবো, আমি। ভগবান, আরে আমি তো সে কথাই বলছিলাম, কিন্তু লোকে তা শুনছে না। তুমি আবার কে? আরে আমি, আপনি আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনেন? হ্যাঁ শুনেছি। আচ্ছা, আচ্ছা, জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? সে তো শুনেছি। আর প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? আরে সে বেটা আবার কে? আরে সেটাই আমি। এখন ওই অধমের নাম প্রশান্ত ভট্টাচার্য। এখানে কি চাই তোর? আরে বাবা, আপনার আপনার পেছন। প্রশান্ত! আপনারা রেগে আছেন কেন, রেগে যাচ্ছেন কেন? কথাটা কমপ্লিট করতে দিন স্যার। আমি আপনার ওই মানে পেছনে পেছনে ঘুরতে চাই, মানে আপনার কাছে একটা কাজ চাই। I say get out! আরে বাবা, রেগে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন কেন? শুনুন স্যার, শুনুন, আমার হাতে অনেক ভালো ভালো মাল মানে মেয়ে আছে, লাগলে বলবেন। শোন শোন শোন, কাছে কাছে বলছি, চা খাবি? চা? না 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 না, গড আল্লাহ ভগবান, ওই চাটা আমি খাই না। তাহলে তাহলে তুই কি যেন বললি তোর সন্ধানে নাকি ভালো ভালো মহিলা নাকি আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। অনেক আছে, বল, লাগলে বলবেন, কেমন লাগলে বলবেন। একটা ওই ডিম ভর্তি আছে, মানে প্রেগনেন্ট বৌদি, লাগলে বলবেন। আরে দূর হারাবি, আমি সারা ফুর্তি করবার জন্য মেয়ে ছেলে করছি, আর তুই আমাকে ডেলিভারি করার জন্য পেশেন্ট দিচ্ছিস? চলবে না, চলবে না। বলবে না? তা ঠিক আছে, একটা পুরাতন ডবল ডেকার বাস আছে, ওই ডিভোর্সি বৌদি, ইয়া মোটা, লাগলে বলবেন। চলবে না রে প্রশান্ত, চলবে না। শোন, তোর কাছে না কচি কিছু আছে? কচি? হ্যাঁ স্যার, একদম কচি শসা, ওই বাংলাদেশি উলি ইলিশ, পেটে একদম টকটক করছে, দিন টকটক করছে। আর এই কম বয়সী ছেলেরা সব সময় তার পেছনে লেগে থাকে বলে ওই ইলিশ রানী আবার সব সময় বোরখা পরে থাকে, লাগলে বলবেন। একেই তো লাগবে রে প্রশান্ত, দেখতে কেমন? আরে বাবা, 3 ভাগের 1 ভাগ কেটারি না, 1 ভাগ করি না, আর 1 ভাগ না কি না। অসাধারণ প্রশান্ত। কেটারে নেওয়ার মতো চোখ, আর করিনার মতো ফিগার, আরে নাগিনার মতো সবল, লাগলে বলবেন। একেই তো আমার লাগবে রে প্রশান্ত, আমি তো শালা জাত সাপুরে। তা খেলতে হলে আমি জাত সাপ নিয়েই খেলবো। শোন, কাল রাত 10টার সময় তুই আবার বাগান বাড়িতে তোর ওই বাংলাদেশ ইলিশকে নিয়ে পৌঁছে যাবি। আচ্ছা, আপনার বাগান বাড়ির ঠিকানাটা? ওই যে নবীনপুরের পলাশডাঙ্গা, মনে থাকে যেন কাল ঠিক রাত 10টায়। যত টাকা লাগে তোকে আমি দিয়ে দেবো। আরে চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না স্যার, আমি ঠিক আগামীকাল আপনার কাছে ওই বাংলাদেশি ইলিশ কিনে পৌঁছে যাব। তবে স্যার, সঠিক দাম দিতে পারবেন তো? আবার সঠিক দাম না পেলে আবার ইলিশ রানী বোরখা খুলবেন না। আমি এসে গেছি। আরে আরে, তাকে আনতে সঙ্গে করে আনতে হবে, তাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, সে আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। ঠিক আছে, ভেতরে আসতে বল। ঠিক আছে। হ্যাঁ, এই ষোলো সবাই, তুমি না এই দিকটা দিয়ে কেটে পড়ো। হ্যাঁ, কারণ আর তুমি কালকে ঠিক রাত 10টার সময় আমার ওই বাগান বাড়িতে চলে এসো, আর সঙ্গে তোমার ভরা ভাত দিচ্ছে। এই টাকার জন্য চিন্তা করো না, বুঝলে? টাকা তুমি ঠিক পেয়ে যাবে। চল। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি ওকে স্যার, ওকে স্যার, শুনুন 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 স্যার, এবার শুনুন, আপনি কি খাবেন? ওই ইলিশ ভাপা না ইলিশের পাতুরি? আমি এখন কেটে মরি। সারা এই না হলে ভাগ্য, দুর্ভাগ্য। সত্যি সত্যি কাকাবাবু, সত্যি কাকাবাবু, আমার দুর্ভাগ্য। তাছাড়া আমি আপনার জন্য এত করছি, অথচ আপনি আমাকে চিনতেই পারছেন না। আমাকে ডেকেছো কেন? সে কি রে সবু, তুই কাকাবাবু কিছু বলিসনি? কি করে বলবো? উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে তো ওনাকে এখানে ধরে নিয়ে আসতে হলো। তা কথাগুলো কখন বলবো আমি? কাকাবাবু শুনেছেন তো, কালকে আমি ওই হাটখোলায় পুলকিকে অসংখ্য লোকের সামনে ধর্ষণ করেছি। এই কথাগুলো বলার জন্য তুমি আমাকে ডেকেছো? আরে আরে মশাই,
এত অধৈর্য হচ্ছেন কেন? বিলাসবাবুর কথাগুলো আগে শুনুন। বিলাসবাবু আর ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন। কাকা বাবু আমি ফুলকির ইজ্জত নিয়েছি, নিমিনি খেলেছি ঠিকই, কিন্তু সেটা আমার জন্য নয় কাকা বাবু, শুধু আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। এই তো সামনে পঞ্চায়েত ইলেকশন, আপনি ভোটে দাঁড়িয়েছেন। এবার ভাবুন বিয়ের এই যে আপনার ইলেকশনের আগে আপনার ওই সিদ্ধার্থর সাথে ওই ফুলকির বিয়েটা সেরে ফেলুন। তারপর দেখুন একটা ধর্ষিতা মেয়েকে পুত্রবধূ বলে মেনে নিয়েছেন বলে পাবলিকের কাছে আপনার ইমেজ কতখানি বেড়ে যাবে। তারপর কাকা বাবু আপনার ওই ধর্ষিতা বৌমাকে জিপে পাশে বসে স্টেজে স্টেজে বক্তৃতা দিন, দেখবেন আপনার বিপক্ষে প্রার্থী আপনার কাছে দাঁড়াতেই পারছে না, সব ভোট আপনার। একটা ফুলের মতো মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো রাস্তে? চাইছি। আপনি বাঁচলে বাপের নাম, তোমার টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, তোমার বৌমা ভালো মন্দ খেতে পাবে। তারপর তোমার ওই মা মানে মাসিমার বয়স হয়েছে, উনি যদি অসুস্থ হয়ে পড়েন ওই যে মিশন হসপিটালের মতো বড় হসপিটালে যে ভর্তি করতে পারবেন। তারপর যদি আবারও ফুটেই যায় আপনি দুর্গা পূজার মতো ঘটা করে সাধ্য শান্তি করতে পারবেন। এক কথায় খরচকার আবার আর লাভকার আপনার। আপনি খরচা করবেন? হ্যাঁ রে করবো, সব করবো। ওই যে কেটারদের হাত খরচা, পেনার, পোস্টার, জিপে তেল, হেলিকপ্টার সব আমি ব্যবস্থা করবো। ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ না সবুর না, ওই সমস্ত হেলিকপ্টারকে ব্যবহার করা ঠিক হবে না। আজকালকে ভোটে ওই সব হেলিকপ্টার ব্যবহার ঠিক করা হবে না। বিলাস তুমি শুধু সময় নষ্ট করছো। আমি কিছুই সময় নষ্ট করছি না কাকা বাবু, আমি কিছুই সময় নষ্ট করছি না। তবে হ্যাঁ আজকালকার দিনে আমার এই ভোটের প্রচারে ফিল্ম স্টার নিয়ে আসা একটা হিড়িক পড়ে গেছে। করবো না সবু করবো। এই শোন বলছি আজকালকার দিনে আবার মিছিলে সালা ডেড বডি ছাড়া মিছিল জমছে না। তুই এই ভগবানপুরে ঘুরে দেখতো সালা কোন চাষিটার বয়স হয়ে গেছে, তুই ওকে ধরে নিয়ে আয় আর আমি তাকেই মেরে দেবো। আর কাকাবাবু আপনি বলবেন চাষিটা আপনার দলেই লোক ছিল, ব্যাস তারপর দেখুন সেই ডেড বডি থেকে যতক্ষণ না পচা গন্ধ বেরোচ্ছে সালা একটা লোকও মিটিং ছেড়ে বাড়ি যাবে না। আমি ভোটে দাঁড়াবো না বিলাস। না কাকাবাবু না, যদি দাঁড়াতেই হয় তোমার বিরুদ্ধে কোর্টের কাজ করাতে গিয়ে দাঁড়াবো। বলে না কাকাবাবুর কথা বলে না, আমি ফুলকি আপনার কথা শোনে, ওকে বোঝান ও আমার বিরুদ্ধে ফোনা তুলেছে। তো আসল রূপটা বেরিয়ে এসেছে রাস্কেল। তবে কান খুলে শুনে রাখ হারামজাদা, ওই ফুলকির পাশে দাঁড়িয়ে তোর হাতে যতক্ষণ না হাত করাটা পড়াতে পেরেছি ততক্ষণ আমার শান্তি নেই। না কাকাবাবু না, ওমন কথা বলে না, আমি যেটা বলছি তুমি সেটাই শুনবে। আমি চলি। দাঁড়ান। আরে কমসে কম একটা আপনাকে ষষ্ঠাঙ্গে প্রণামটা আমাকে সেরে নিতে দিন কাকাবাবু। এবারে লাস্টটাকে আমি কি করবো বিলাসবাবু? তুই কি মানুষ? কাকাবাবু এক্ষুনি মারা গেল, রক্ত টকবক করে ফুটছে, তুই এসে আমাকে ঝাঁকিয়ে বলবি যে বিলাসবাবু এ কি করলেন? কাকাবাবু একটা ভালো মানুষকে আপনি মেরে ফেলে তা না হয় তুই বলছি লাশটাকে কি করবো? আপনি কি করলেন স্যার? আপনি কি পাগল হয়ে গেছেন? অপরাজিতা! বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি খুন করে দিলেন। অপরাজিতা, তুমি এখন এখান থেকে যাও তো। দেখছো না বিলাসবাবুর মাথা ঠিক নেই? তুমি চুপ করো। আমি দিনের পর দিন অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর নয়। অপু অমন কথা বলে না অপু, আমি তোমাকে যে মন থেকে ভীষণ ভালোবাসি অপু। আমি তিস্তাকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করব। আমি যদি বিয়ে না করি? কেঁদে ফেলবো অপু, কেঁদে ফেলবো। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর তুমি, আর আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন?
দেখতে পাচ্ছি আজ সকালে তুমি ওই নদীর পাড়ে গেছিলে ফুলকি তোলে নাম লেখাতে। ওই সজল আর ফুলকি বাবাকে আমি খুন করেছি এ কথাটা নিশ্চয়ই তুমি বলে দিয়েছো। আপনি কি বলছেন স্যার? আমি কথা বলছি সব বল না, বল কি বল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি আজ সকালে তুমি গিয়েছিলে ফুলকির সাথে দেখা করতে নদীর পাড়ে। তুমি ভুল দেখেছো। ঠিকই বলেছো অপরাজিতা, ঠিকই বলেছো। আমি সবুকে বললাম, আরে সবু তুই বা উপর সাথে অন্য কাকে মিলিয়ে ফেলিস নি তো? কিন্তু কিন্তু ওকে আবার পুরোপুরি অবিশ্বাস বা করি কি করে বলো তো? প্রাণের মায়া যে বড় মায়া। স্যার স্যার আপনি একটু ড্রিঙ্ক করবেন, আমি ওখান থেকে নিয়ে আসবো। পালিয়ে যেতে চাইছো? তা যাও যাও যাও, আমি সবুর সাথে এখনই দুটো কথা বলে এক্ষুনি আসছি। তারপর তারপর তুমি আর আমি, তুমি আর আমি, ওকে স্যার। আমাদের প্রেম চিরদিন রয়ে যাবে। যেখানেই থাকো সুখে থাকো, এই শুধু চাই এই শুভ রাতে, এই কামনাতে আমি যে অপুর গান গাই। বুঝলি সবু, অপু আমাদের ছেড়ে চলে গেল রে সবু। ওর খুদ কুড়ো এখানেই শেষ রে, ওরা খুদ চাল নেই। শোন না, আমাদেরকে তো বাঁচতে হবে। তুই একবার না দাঁড়া, একটা কথা কান দিয়ে শোন, কাছে আয় কাছে আয়। বলছি যদি কোনোদিন মেয়েদেরকে গুলি চালাস না, তো আমার মতো নেই, পিঠে গুলি চালাবি, পিঠে। হ্যাঁ, কারণ মেয়েদের বুকে গুলি চালাস না, মেয়েদের বুকে থাকে বাবা মার জন্য শ্রদ্ধা, সন্তানের জন্য থাকে স্নেহ, আর স্বামীর জন্য থাকে ভালোবাসা। তাই সবসময় না, সবসময় পিঠে গুলি চালাবি, পিঠে। যা 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 যা, আমি বল আমার নারায়ণবাবুকে না এক্ষুনি একবার বল বল আমি ডেকেছি। হ্যাঁ যা যা যা, আর দেরি করিস না, আর দেরি করিস না, আর দেরি করিস না। তিস্তা তিস্তা কি হয়েছে কি? তিস্তা, আমি 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 তোমার দুটো পায়ে পড়ছি তিস্তা। আমি রাগের মাথায় উত্তেজিত হয়ে আমি দুটো খুন করে ফেলেছি। আমার রাগ আমার জীবনকে তছনছ করে দিয়েছে তিস্তা। এই পিস্তল দিয়ে না, এই পিস্তল দিয়ে ওই সঞ্জীব বাবু আর এই অপরাজিতাকে আমি খুন করে ফেলেছি। মানুষ, তুমি আমাকে বাঁচাও তিস্তা, বাঁচাও। মানুষ। আমি তোমার দুটো পায়ে পড়ছি তিস্তা। ছি, 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 ছি। মানুষ বেড়াল ছাগলকে মারতে ভয় পায়, আর তুমি কিনা দুটো জল জ্যান্ত মানুষকে খুন করে ফেললে। আমার রাগ আমার জীবনকে তছনছ করে দিয়েছে তিস্তা, তাই তো আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। সে তো তোমাকে করতে হবে, তবে তার আগে তুমি জবাব দাও, কেন তুমি দুটো জল জ্যান্ত মানুষকে খুন করলে? কি এমন হয়েছিল? কাকে খুন করেছে? কে কাকে খুন করেছে? নারায়ণ বাবু, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ। আমার বউ তিস্তা পাগল হয়ে গেছে। আরে কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন। বলছি আসলে সঞ্জীব বাবু খুব ভালো লোক ছিলেন। ও এসেছিল আমার বাড়িতে, মানে তিস্তার সাথে দেখা করতে। বলে তিস্তা আমার নামে থানাতে এফআইআর করেছে না, এবার থানাতে এফআইআর করেছে, আমার সঙ্গে এফআইআর করবে, ফুলকি নামও জড়াবে। তাতে কি হবে? তাতে ওনার বংশের অমর্যাদা হবে। তাই বলেছিল যে তিস্তা তুমি কেসটাকে তুলে নাও। ও রেগে মেগে গুলি করেছিল। শুধু তাই নয় আমি প্রতিবাদ করতে গেছিলাম বলে আমাকেও গুলি করেছিল। আমার সেক্রেটারি আমাকে ছুটে এসে আমাকে আগুলে ধরেছিল বলে গুলিটা আমার গায়ে না লেগে ওর গায়ে লেগেছে। এবার তোকে আমি খুন করবার জানো।
দেখেছেন দেখেছেন অফিসার? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ভাগ্যি পিস্তলে গুলি ছিল না স্যার। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি। এখানে দাঁড়িয়ে ছিল তিস্তা আর ওখানে ছিল সঞ্জীব বাবু। এখান থেকে গুলি করলো বুকে। বুকে? হ্যাঁ বুকে, শুধু তাই নয়। আমি এর প্রতিবাদ করতে গেছিলাম বলে আমাকেও গুলি চালিয়েছিল। আর আমার সেক্রেটারি ছুটে এসে এইভাবে বাঁচালো। সে একটি গুলি লাগে পিঠে। পিঠে? কোথায়? এখন বুঝতে পারছি আমার সেক্রেটারি হলো আমাকে কত ভালোবাসতো। আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, এসব সাজানো ঘটনা। পিস্তলটা এখন আপনার হাতে, এরপরও বলবেন। আর তাছাড়া আমার সামনে আপনি বিলাসবাবুকে গুলি করে মারতে গেলেন, এরপরও কি বলবেন যে খুন দুটো আমি? হ্যাঁ আমি বলবো, কারণ আমি খুন করিনি, এসব নাটক ওই শয়তানটা। আমি জানতাম আপনার যা বলার আপনি অফিসে গিয়ে বলবেন, আদালতে গিয়ে বলবেন। চলুন। তিস্তা তুমি আমাকে ভালো না বাসলো, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না তিস্তা। দেখো আমি জেলে গিয়ে না তোমাকে প্রতি সপ্তাহে বড় ইলিশ মাছ, আসলে এত বড় তো হয়ই না, এই ইলিশ মাছ নিয়ে তোমাকে আমি দেখে আসবো। হ্যাঁ বিলাস বাবু, তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা একটু মাথা নাড়িয়ে নিভে যায়। আপনারও তেল শেষ হয়ে এসেছে, যেটুকু সলতে বেঁচে আছে সেটা খুব শীঘ্রই পুড়ে ছাই হয়ে যাবে। চলুন অফিসার। আমার বড় বউ, বড় আদরের বড় বউ, আমার বড় বউ, বড় আদরের বড়। আই লাভ ইউ, টাটা। আরে স্বপন কেমন খেললাম? আপনি কি জানতেন না যে পিস্তলে 5টা গুলি আছে? আরে দূর কেলারে, না জানলে কেউ দেয় নাকি? আগে থেকে একটা গুলিকে আমি সরিয়ে রেখেছি। এখন শোন, এই কালাবাসি থেকে এই লাশ দুটোকে সরানোর ব্যবস্থা কর। আমি অনেক বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতন শুয়োরের বাচ্চা আমি একটাও দেখিনি। গুরুদেব, আপনার পায়ে ধুলো দিই, বাদুড়ি করে পড়বো। আরে পায়ে ধুলো তো সবসময় দিতে রাজি রে সবু। এই রে পায়ে ধুলো নে। এ তোমার কেমন কঠিন পরীক্ষা। প্রথম আমার বৌমাকে আমার বুক থেকে কেড়ে নিলে, আবার আমার সন্তানকেও কেড়ে নিলে। এত খিদে তোমার, এত খিদে। এতই যদি খিদে, তাহলে আমাকে খেতে পারতে, জমদট পাঠাতে পারতে। আমি হাসতে হাসতে তোমার সাথে চলে যেতাম, হাসতে হাসতে তোমার সাথে চলে যেতাম। ঠাম্মা শান্ত হও, ঠাম্মা শান্ত হও। শান্ত হলো? আমার মনটা কিছু শান্তটা দিতে পারছি না বাবা। আমার আঁচল যে খালি হয়ে গেল, আমি বেঁচে রইলাম, অথচ আমার ছেলেটা আমার কোল থেকে চলে গেল। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখিনু গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছ নিঃসহায়। আমি যে দেখিনু প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ? সিদ্ধার্থ, আমার বাবা মারা যায় নাই গো। এই কলুষিত সমাজ থেকে আমার বাবাকে বের করে দেওয়া হয়েছে। আর তাছাড়া তোমরা কাঁদছো কেন? না 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 না, তোমরা কেঁদো না, কেঁদো না। আমার বাবা তো বীরের মতো চলে গেছে। বীরের আত্মীয়রত্ব কেউ কাঁদে না। তোমরা সবাই চোখের জল মুছো। হ্যাঁ, এ কি হলো সিদ্ধার্থ? আমি গ্রামে আসার পরে সব কি হয়ে গেল সিদ্ধার্থ? দাদা, ওই জানোয়ারটা আমার উপরে প্রতিশোধ নেবার জন্য গ্রামের মানুষের ক্ষতি করবে। তাই না, আমি আর ওদের জীবন নিয়ে কিছুতে ছিনিমিনি খেলতে দেব না। হ্যাঁ, তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে। কারণ এই গ্রামের সমস্ত মানুষের প্রতিশোধ তোমাকেই নিতে হবে, তোমাকেই নিতে হবে। প্রয়োজন হলে আমি তোমাকে অস্ত্র দেব। এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু আজ বলছি তুমি ওই শয়তানটাকে কুপিয়ে কাটো। শয়তানটাকে আমি দেবো, শাস্তি দাও। তুই সেই শয়তানটাকে শাস্তি দে। সে আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে দিয়েছে। কথা দে মা, কথা দে, আমার ছেলের প্রতি ফোঁটা রক্তর তুই হিসেব কষবি। কথা দে মা, কথা দে। তোমরা আমার স্বামীকে মেরে প্ল্যান করছো, তাই না? এ কি বৌদি, তবে তুমি এখানে? তোমাদের এই বদল করা সমাজ গড়তে আমিও চলে এসেছি তোমাদের ন্যায়ের পতাকা নিয়ে, নতুন করে যুদ্ধের বিজয় মিছিলে সমাজ গড়তে। কিন্তু বৌদি, আমি শুনলাম ওই ঘুষখোর পুলিশ অফিসার নাকি তোমাকে থানায় নিয়ে গিয়েছিল। বেশ তো ভাই, তাতে কি হয়েছে? সবাই বলে নিয়ে গেছিলাম ঠিকই, ফিরিয়ে আনার জন্য নিয়ে গেছিলাম। এ কি নারায়ণ বাবু, আপনি? মা গো, তোমার এক ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে মা, কিন্তু এই খারাপ ছেলেটা ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছি মা। তুমি? হ্যাঁ, আমি সেদিন যে তুমি আমার বড় অধিকার নিয়ে আমার গালে চটটা মেরেছিলে, যেদিন আমি এই পুলিশের পোশাকটা প্রথম পরেছিলাম, সেদিন যদি তুমি আমার গালে ওই চরগুলো মারতে, তাহলে তোমাদের এই নারায়ণ ভৌমিক ঘুষখোর পুলিশ অফিসার হয়ে যেখানে সেখানে হাত পাতত না। নারায়ণ বাবু, হ্যাঁ, আমি সেদিন যাবার সময় বলে গিয়েছিলাম না, যেদিন আমার দিন আসবে সেদিন আমি বলবো। তাই আজ আমি বলছি, ওই সেদিন স্কাউন্ডেলটার সামনে যদি বৌদিকে নাটক গ্রেপ্তার করা অভিনয়টা যদি না করতাম, তাহলে ও বৌদিকে যে কোনো দিন মেরে ফেলতো। তাই সেদিন গ্রেপ্তার করে নাটক করে বৌদিকে থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন বৌদি নামে আমি থানায় কোনো কাগজ কলমে কেস আমি দিইনি। খুব ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। কারণ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও বিশ্বাস করতাম না যে আমাদের বৌদি খুন করতে পারে। এতদিন আমি পুলিশের চাকরি করছি, কে খুনটা করতে পারে আর কে পারে না সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে। সেই ভুল বুঝলেন নারায়ণ বাবু, কিন্তু বড্ড দেরি করে বুঝলেন। আর সেই দেরি করে মাসুল আপনি নয়, দিচ্ছি আমরা। হ্যাঁ জানি বলি বলছি, আমি এখানে কাউরির কাছে ক্ষমা চাইবো না। আমি তাই আপনাদের কাছে জোরহাত করে ক্ষমা চাইছি না। আমাকে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। বলুন আমায় কি করতে হবে? পারবি আমার সন্তানকে ফিরিয়ে দিতে? পারবি আমার নাতির স্বপ্নকে ফিরিয়ে দিতে? পারবি ফুলকে সম্মানকে ফিরিয়ে দিতে? হ্যাঁ আমি। তুই কোনোটাই পারবি না। তুই কেন, স্বয়ং ভগবানও তা ফিরিয়ে দিতে পারবে না। যা পার তা তো আবারই গেল।
আমি আজ ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে বলবো না, ভগবান নেই। ভগবান যদি থাকতো তাহলে আমার নাতির স্বপ্নকে এমনি করে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারতো না। ভগবান যদি থাকতো তাহলে ফুলকে সম্মানকে এই সময় মাটির সঙ্গে ধুলোয় দিতে পারতো না। আর ভগবান যদি থাকতো আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে পারতো না। ভগবান যদি থাকতো আমার বৌমাকে আমার বুক থেকে এইভাবে কেড়ে নিতে পারতো না। তাই ওই ভগবানের করবো না পূজা, জ্বালাবো না প্রদীপ, বাজাবো না শঙ্খ, করবো না মন্ত্র উচ্চারণ। ওই মন্ত্র পুঁথিগুলো সব কিছু আমি টেনে হিঁচড়ে ওই জঙ্গলে ফেলে দেবো। যে ঈশ্বর মানুষের দুর্বলতা নিয়ে খেলা করে, সেই ঈশ্বরকে ডেকে কিল্লা কোনো লাভ নেই। হাসছো হাসছো তুমি ঈশ্বর, হাসো যত খুশি হাসো। এই সন্তান হারা মা আজ তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছে ঈশ্বর। আমি যত কাঁদছি তোমার মুখ থেকেও একদিন আমার মতো সব হাসি শুকিয়ে যাবে, সব হাসি শুকিয়ে যাবে, শুকিয়ে বৌদি, প্রশান্ত, প্রশান্ত তুই ঠাকুমার কাছে যা। কাকা বাবুর জন্য ঠাকুমা পাগল হয়ে গেছে, কখন যে কি করে বসবে। তুমি কিছু চিন্তা করবে না দিদিমণি, ঠাকুমার সঙ্গে আমি যাচ্ছি। তবে যাবার সময় একটা ছোট মুখে বড় কথা বলে যায়, ওই ঠাকুমার চোখের জলে পিছল হয়ে যাবে বিলাস পর্বতে চলার পথ। আর ওই পিছল পথে যেদিন বিলাস পর্বত পা হরতে পড়বে সেদিন আর সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ওর মাজা হয়ে যাবে। বৌদি, আমার যে আর কিছু করার নেই, তবু বলতে বাধ্য হচ্ছি, তোমার স্মৃতিতে চওড়া করে দেওয়া সিঁদুর, তোমার কপালে গোল করে আঁকা সিঁদুরের টিপ, তোমার হাতে শোভা বাড়ানো শাখা পলা, এগুলো আমার কাছে কোনো মূল্য নেই। বেশ তো ভাই, এত চিন্তা কিসের? এ দেশের নিয়ম স্বামী মারা গেলে শাখা সিঁদুর মুছে ফেলা। আমি নয়তো এই নিয়মটা ভেঙে আমার সিঁদুরটা আমি নিজেই মুছে দিলাম। দেখবি, এইবার থেকে তোদের বিলাসের উপর আমি সরে গেলাম বলে কালকে ওর মৃতদেহ নিয়ে যাবার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ওর পোড়াবার জন্য ওকে কোনো মানুষ হবে না, চিল শুকুনে ওর মাংস খাবে না, উপোস দিয়ে মরবে। ওর দেহটা ভাগাড়ে পড়ে থাকবে। বৌদি, আমি চলি। আমি ওই বিলাস বর্মনের কাছ থেকে শেষ নিঃশ্বাসটা ছিনিয়ে আনতে। ফুলকিরা, আইন তুমি নিজের হাতে নিতে পারো না। আইন? কোন আইনের কথা বলছেন অফিসার? ওই জানোয়ারটা যখন আমার উপরে পাশবিক অত্যাচার করেছিল তখন আপনাদের আইন আধ্যাত্মিক গান গেয়েছিল। ওই জানোয়ারটা যখন অধিকারী কাকাকে খুন করেছিল তখন আপনাদের আইন হাসপাতালে বেডে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। ওই জানোয়ারটা যখন কাকা বাবু আর অপরাজিতাকে খুন করেছিল তখন আপনাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। অফিসার, আপনাদের আইনকে ছোটবেলায় কেউ পোলিও খাওয়ায়নি, তাই বড় হয়ে আপনাদের আইন পঙ্গু হয়ে গেছে। পঙ্গু। তাছাড়া কি বা করতে পারেন আপনি? হ্যাঁ, বড় জোর আপনি বিলাস বর্মনকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বসবে তদন্ত কমিশন। এবার দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জোগাড়ের চেষ্টা, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলবে জেরা করার নামে আড্ডাবাজি, মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ। তারপর জজ সাহেবের এজলাসে বিচার শুরু হবে। তাহলে কোর্ট গায়ে দিয়ে লয়াররা চালাবে সওয়াল জবাব, আর সেই সওয়াল জবাবকে রসালো করে আমাদের মতো সাংবাদিকরা খবরের কাগজে লিখবে। খবরের কাগজে ঘড়ির কাঁটা ঠিক 5টায় পৌঁছালেই জজ সাহেব পরের তারিখ দেবে। এইভাবে তারিখের পর তারিখ, 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 তারিখের পর তারিখ। হ্যাঁ, এইভাবে তারিখের পর তারিখ দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর। তারপর কেস ডিসমিস হয়ে যাবে। আপনি ভুলে যাবেন এই ইতিহাস, পাবলিক ভুলে যাবে এই খবর। কিন্তু বলুন না স্যার, ভুলতে পারবে কি অসহায় মেয়েটা, তার কপালে লেগে যাওয়া কলঙ্কের দাগ? ভুলতে পারবো আমি আমার বাবার মৃত্যুর কথা, যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রাণ মাফিক গুলি করে খুন করা হয়েছিল। গুলি করে। বলুন না স্যার, বলুন না স্যার।
আমি কি পারবো আমার সীতাকে ভুলে যেতে, যে আমাকে সর্বদা আঁকলে রাখতো, কষ্ট করে সংসার চালিয়ে আমাকে সৎ পথে চলার প্রেরণা দিত? না না তো সন্তান না, আমরা কেউ হারিয়ে যাওয়ার যন্ত্রণার কথা বলে যাইনি। ওই জানোয়ারটার জন্য আমাদের প্রত্যেকের জীবনে কাল কেউ ছবল হয়ে নেমে এসেছে। তুমি ঠিক বলেছো ধরিত্রী, তুমি ঠিকই বলছো। এই তো স্যার স্যার আমি এসে গেছি স্যার। বলুন না কোন বর্ডার আমাকে ডিউটি করতে হবে। কিন্তু একটা কথা কি জানেন তো স্যার, ওই সরকার না আমার পিস্তলটাকে কেড়ে নিয়েছে। আপনি যদি একটু সুপারিশ করেন না, তাহলে আমি আবার হয়তো আমার পিস্তলটা ফিরে পেতে পারি স্যার। আর তারপর যারা আমার এই ধরিত্রী মায়ের বুকে অত্যাচার করতে চায়, সেই সব বহিরাগত ওই সন্ত্রাসবাদীর বুকে চালাবো এই স্বাধীনতার গুণে। এই যে সাংবাদিক, তুমি আবার তোমার ওই খবরের কাগজে লেখো, ঘুমিয়ে থাকা মানুষের দল ছাড় দীর্ঘশ্বাস। আর কটা দিন সহ্য করবি ওদের অত্যাচার, আর কটা দিন সহ্য করবি ওদের অত্যাচার। পৌঁছে দাও এই জনগণের কাছে। আর জনগণ তুমি চিৎকার করে বলো, তোমার খবর পেয়েছি রানার, পেয়েছি মনে বল, তাই তো করছি লড়বো বলে বিদ্রোহীদের দল, বিদ্রোহীদের দল। কি প্রশাসন বলে এই জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য বলি তুমি তৈরি তো? স্যালুট করছি তোমায়, আমি স্যালুট করছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছুই নাই। কি গো ধরিত্রী মা, আজ সাংবাদিক তোমার পাশে, ওই প্রশাসন তোমার পাশে, এই জনগণ তোমার পাশে। তুমি সাজবে না রণক্ষেত্রের রঙ্গিনী হয়ে, তুলে নেবে না হাতে হাতে হাতিয়ার, আদেশ দেবে না তোমার এই সৈন্যদের? বলো মা ধরিত্রী, বলো। অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো, মুছে যাক সব যত আছে আজ আবর্জনার কালো। পায়ের নিচে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুরু, স্বাধীনতা সত্তা ফিরাতে মুক্তিযুদ্ধ শুরু। যুদ্ধ শুরু, আগুন ধরানো শুরু, আগুন ধরানো শুরু, বাঁচার লড়াই শুরু, বাঁচার লড়াই শুরু। ঘরের কাছ থেকে বিদায় নিয়ে ছুটি নিয়েছে দিনের ঝকঝকে আলো। তাই তো আমার শিরায় উপশিরায় ধমনীতে কামনার রক্ত বাসনা স্রোত শুধু বয়েই চলেছে। এক্ষুনি ওই ছোড়াটা এক্ষুনি এসে বলবে, তার আগে আমি মদ নিয়ে এসে গেছি বস। স্বপন। হ্যাঁ বস, সুরা ছাড়া কি আর সুন্দরী মানায়? এই জন্যই তো তোকে আবার তো ভালো লাগে রে স্বপন, বুঝলি স্বপন? আমি না এক এক করে আমার পথের কাঁটাগুলো সব সরিয়ে ফেলেছি রে। আবার ওই সতী সাবিত্রী বউটাকেও আমি জেলের কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। জানিস স্বপন, জানিস আমার এই মন মেজাজে ভিতরটা না 100 বিনা ঝঙ্কারের মতো শুধু রিমঝিম 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 করে বেজেই চলেছে। এটা আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি বস। তাহলে আর দেরি করিস না, গ্লাসে মদ ঢাল। কতদিন পরে একটা আনন্দের দিন দেখতে পেলাম বলতো স্বপন। হ্যাঁ রে স্বপন, আজ তো আমার আনন্দের দিন, মানে তোরও তো আনন্দের দিন। তাহলে আমি একা মদ খাবো, তুই মদ খাবি না? আপনি আমার গুরুদেব। আরে দূর বোকা ছেলে, তার থেকে তো বড় কথা তুই আমার আপনজন। বড্ড কড়া করেছি ফেলেছি স্বপন, তা জাগে। এখনো তো ওই ছোড়াটা এলো না, ওই যে ভরা ভাদুর ইলিশকে নিয়ে। এসে গেছি। দেখতেই পাচ্ছি, কিন্তু ভাই প্রশান্ত, তোমার তো একা আসার কথা ছিল না। কথার খেলাপ আমি করি না। সঙ্গে তো তোমার ওই ভরা বাহাদুরের ইলিশকে আনা কথা ছিল। আরে মশাই, আগে সূচিপত্রটা পড়ুন, তারপর তো ভেতরে লেখার উপন্যাসটা পড়বেন। আরে ভাই প্রশান্ত হেয়ালি না করে না,
তুমি ঝেড়ে কাশো ঝেড়ে এই বেশ 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 কাশছি কাশছি। হ্যাঁ শুনুন, আসল কথা হচ্ছে আমি তো আপনাকে জোর গলায় বলে গেলাম যে ওই ভরা ভাদুরে ইলিশ নিয়ে আপনার কাছে হাজির হব, কিন্তু আমি যখনই ওই মালটাকে মানে মেয়েটাকে আপনার নাম করে আসতে বললাম তখনই মেয়েটা বেঁকে বসল। কেন ভেঙে বসলো কেন? আসল কথা হচ্ছে উনি ওই মেয়েটা বললো যে আপনি নাকি ওকে অত্যাচার করার পর আবার খুনও করে ফেলেন। আরে আরে ভাই প্রশান্ত, তুমি তুমি কি বলছো? আরে আমি 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 ওকে খুন করবো কেন? আরে আমি তো খুন করি তাদের যারা যারা আমার শত্রু হয়। স্যার মেয়েটা বড্ড সতীপনা দেখাচ্ছে। খুব মুখ সামলে কথা বলবে। আরে বাবা, ভদ্র করে মেয়ে তো, ভয় তো একটু আধটু পাবেই। আরে ঠিক কথা বলেছে প্রশান্ত, ঠিক কথা বলেছে। আরে সবু, আরে বলছে তো ভদ্র বাড়ির মেয়ে, গৃহস্থ বাড়ির মেয়ে তো লজ্জা একটুকু পাবেই। সরি বল, সরি বল। সরি ভাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ প্রশান্ত। এ ভাই প্রশান্ত, আমার না তোমার এই ভরা ভাদুরে ইলিশকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কি নাম যেন তার? আর নাম হচ্ছে কি বললে? কি বললে? মুন্নি। আরেকবার বলো, আরেকবার বলো। মুন্নি। আরে সবু মুন মানে তো চাঁদ, হ্যাঁ, আর তার সাথে দন্ত নয়ের দিক ওই মানে চাঁদনি। আশায় আশায় বসে আছি, কবে মাগবো চাঁদনির মোহর। এ ভাই প্রশান্ত, আমার আর তর্স হয়েছে না। তুমি তোমার এই ভরা ভাদুরে ইলিশকে ডাকো। আমি যে চাঁদনি রাতে চাঁদের আলো গায়ে মাখতে চাই। মাখবেন। আমি হলপ করে বলতে পারি মুন্নি একদম তৈরি হয়ে গেছে। মুন্নি এখন এসে বলবে मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी को गल गुलाबी नैन छोड़ा चल ले झंडू बाम हुई কি ব্যাপার বল কি তুমি? কি দেখে চমকে উঠলি বিলাস বর্মন? আরে এই তো সবে তোর চমকানো শুরু হলো। তার মানে সবটাই এই ফুলকি দিদিমণির একটা সাজানো নাটক, আর সেই নাটকের সূত্রধর আমি। তাই আমি সেই সূত্রটা ফুলকি দিদির হাতে ধরিয়ে দিয়ে গেলাম। ফুলকি দিদি, তুমি তোমার সামনে দাঁড়িয়ে থাকা পাপের স্তম্ভটা, অহংকারটা ভেঙে পুড়িয়ে চুরমার করে দাও। কে এবার দেখলেন কেমন ভরা ভাদুরে ইলিশ এনেছি? এবার আমি কেটে পড়ি। ফুলকি তোকে দেখে আমার হাসি পাচ্ছে রে, হাসি। হেসে নাও বিলাস বর্মন, যত খুশি হাসার হেসে নাও, কারণ এরপরে হাসি তো দূরের কথা, কান্নারই সময় পাবে না। এই বামন হয়ে চাঁদ ধরতে চাইছিস? আমি বামন হয়ে চাঁদ ধরতে আসিনি, বরং সূর্য হয়ে সেই সূর্যের তেজে তোর মতন বামনকে আমি ঝলসাতে এসেছি রে, ঝলসাতে। তার আগে লাশ কাটা ঘরে তো লাশটাকে আমি পোস্টম্যাডামের জন্য পাঠিয়ে যাবো। কি হলো?
বিলাস বর্মন, কথায় আছে সময় যখন খারাপ হয় চামচিকে তো তার গায়ে লাথি মারে। তাই তোমার আজ সেই অবস্থা, পিস্তল চালালে অথচ সেই পিস্তল থেকে গুলি বেরোলো। কি করে সম্ভব? আমার পিস্তল থেকে গুলি বের করলো কে? আমি, স্বপন? হ্যাঁ আমি। টাকার লোভে আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলেও আপনাকে চিনতে আমার বাকি নেই। স্বপন তুই? হ্যাঁ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে নিজের স্ত্রীকে ফাঁসিয়ে দিতে পারে তার কাছে তো আমার মতন কর্মচারী কোন ছাড়। স্বপন? হ্যাঁ হ্যাঁ, তাই নিজের পাপের প্রাশ্চিত্য করতে আমি আজ থেকে ওই ফুলকি দিদিমণির দলে নাম লেখালাম। দিদিমণি, আমি থানায় চললাম সারেন্ডার করতে। যদি পারেন আমাকে ক্ষমা করে দিয়েন। ফুহ। আরে ভুল কি, তোকে দেখে হাসে আমার হাসি পাচ্ছে রে, হাসি। দেখ বিলাস বর্মন, তাকে দেখ, তোর চারপাশে আজ কেউ নেই। তোকে বাঁচাবার জন্য তোর পাশে আজ কাউকেই পাবি না। আরে ভুল কি, বিলাস বর্মন নিজেই বাঁচতে জানে। আরে পিস্তলে গুলি নেই তো কি হয়েছে? এই বিলাস বর্মন নিজেই বাঁচতে জানে, তার শরীরের শক্তি তো আর কমে যায়নি। আর তোকে তো আমার এই দুটো হাত দিয়ে না, তোকে আমি একদম গলা টিপে শেষ করে দেবো না। এই পাটা দিয়ে আমি তোকে প্রথম মাটিতে ফেলে দিলাম, এবার আমি তোকে শেষ করে দেবো। ওঠ, জানোয়ার, ওঠ, ওঠ। ফিরিয়ে দে, তুই ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে। দে, আমার নানির তো ফিরিয়ে দে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে, এই তিস্তা বৌদির মুখের হাসি তুই ফিরিয়ে দে। দে জানাই, গ্রামের মানুষের মুখের হাসি ফিরিয়ে দে। এই গ্রামের মানুষের জমি, সমস্ত সম্পত্তি তুই ফিরিয়ে দে। তাদেরকে আমি আমার সীতাকে ফিরে পাবো? আমি কি ওই খাকি পোশাকটা পরে বলতে পারবো সত্যমেব জয়তে? কেন কাঁদছি জানো মাধৈত্রী? ও আমার মতো কেন কাঁদবে? ও কি আমার মতো সীতাকে হারিয়েছে? না তুষারদা না, ওর মনুষ্যত্বটাইও আজ হারিয়ে গেছে। তিস্তা, আমি তোমার স্বামী। তিস্তা, আমাকে বাঁচাও। তিস্তা, বাঁচাও। বাঁচাবো কি? তুমি যে এখনো বেঁচে কেন আছো সেটাই আমি চিন্তা করছি। কি রে ফুলকি, তুই এখন ওই শয়তানটাকে শেষ করিসনি? অসুর নিধন যজ্ঞে যেমন দেবতারা দশভুজার হাতে তুলে দিয়েছিল অস্ত্র, তেমন আমি আমার স্বামী নিধন যজ্ঞে তোর হাতে তুলে দেব অস্ত্র। করেছিলাম, আজ বলছি ওই 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 তরবারি দিয়ে তুমি ওই শয়তানটাকে কাটো, কুপিয়ে কুপিয়ে কাটো। হ্যাঁ মা ধরিত্রী, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকো না। ওই দেখো মন্দিরে বাচ্চার কাসর ঘন্টা ঢাক। তুমি এবার শুরু করে দাও ওই অসুর নিধন যজ্ঞ। তুমি কি করলে ফুলকি? আমার নিজের তৈরি আদালতে ওই জানোয়ার বিলাস বর্মনকে সাজা দিলাম। সাজা। সারাটা জীবন আইনের পোশাক পরে ঘুষ খেয়ে অনেক বেআইনি কাজ আমি করেছি, তাই আজ সর্বপ্রথম ঘুষ না খেয়ে শেষবারের মতো আরেকটা আমি বেআইনি কাজ করব। সিদ্ধার্থ, তুমি তাড়াতাড়ি ফুলকিকে নিয়ে এখান থেকে চলে যাও, এখানকার সব ঝামেলা আমি পোহাবো। না 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 না, তুমি ফুলকিকে অ্যারেস্ট করো। হ্যাঁ রে মা, হ্যাঁ। নেতাজি,
নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জেল খেটেছিল, ওর মা তখন আনন্দে গর্ভে উঠেছিল। ক্ষুদিরামের ফাঁসির কথা শুনে ওর মা উল্লাস করেছিল। তাই তুই জেলে যাচ্ছিস, এটা শুনে আমার খুব আনন্দ হচ্ছে রে মা। তুই দেখিস আমি প্রতিদিন জেলখানায় গিয়ে তোর জন্য খাবার নিয়ে তোর সঙ্গে দেখা করে আসবো। সিদ্ধার্থ, হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা এই সিঁদুরটা তুই ফুলকি সিঁদুরে পরিয়ে দে তো বাবা, পরিয়ে দে। হ্যাঁ, আমিও বলে এসেছি এই ফুলকি সকলের সামনে মালা পরিয়ে দেবে সিদ্ধার্থকে। কি দাদা বলিরা, তোমরা শাক বাজাও, উলু দাও। ফুলকি দেবী, নারায়ণ বাবু আপনি আমার জিপে গিয়ে ওয়েট করুন, তাহলে হয়তো আপনার শাস্তি কিছুটা হলেও কম হবে। ওকে ম্যাডাম, আমি আসছি। ঠাম্মা, ফুলকি, ঠাম্মা, ফুলকি, এবার তাহলে আমি ফুলকি, সুখে থেকো, ভালো থেকো, মনে থেকে এইটা এবার তাহলে আমি সুখে থেকো, ভালো থেকো, মনে থেকে এইটা ফুলকি,